আমরা যারা নতুন মা হয়েছি তাদের ক্ষেত্রে ক্যালোরির চাহিদা এবং একজন প্রাপ্তবয়স্ক মহিলার ক্যালোরির চাহিদা কিন্তু কখনোই সমান না। এই সময়টায় মাকে ব্রেস্টফিডিং করাতে হয়, বডি অনেকগুলো হরমোনাল চেঞ্জের মধ্যে দিয়ে যায় এবং বেবি ধারণ করার কারণে আমাদের যেসব অর্গানগুলো একটু বড় হয়ে গিয়েছে, সাইজের চেঞ্জ এসেছে, সেগুলো কিন্তু আবার ঠিক জায়গায় চলে আসার জন্য, সাইজটাকে আবার আগের পূর্বের মতন অবস্থানে আনবার জন্য বডি ক্রমান্বয়ে ফাইট করতে থাকে। এই সময়ে একদম পোস্টপার্টাম পিরিয়ডে এসে আপনি কত ক্যালোরির খাবার দাবার খাবেন এবং কি ধরনের খাবার দাবার আপনার প্রত্যেক দিনের খাদ্য তালিকায় থাকা উচিত, সেই সমস্ত কিছু নিয়েই আমি এনজে আপনাদের সামনে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম, আই এম এনজে, ISSA সার্টিফাইড পার্সোনাল ফিটনেস ট্রেনার এন্ড ইউর নিউট্রিশন কোচ। আজকের এই ভিডিওতে পোস্ট প্রেগন্যান্সিতে এসে বা ব্রেস্ট ফিডিং মাদাররা আসলে কি ধরনের খাবার খাবেন, কত ক্যালোরির খাবার খাবেন, পাশাপাশি যদি ডায়েটারি সাপ্লিমেন্ট নিতে হয় সেগুলো কি কি সাপ্লিমেন্ট নেবেন, সেই সমস্ত তথ্য নিয়ে আজকের ভিডিও। পোস্ট প্রেগন্যান্সিতে এসে একটা কমন কোয়েশ্চেন সম্মুখীন আমাকে প্রায়ই হতে হয়, সেটা হচ্ছে আপু আমি আসলে কতশো ক্যালোরির একটা মিল প্ল্যান প্রত্যেক দিনের জন্য তৈরি করব বা কতশো ক্যালোরি আমি নিব। এখানে অবশ্যই কিছু প্রফেশনাল ক্যালকুলেশনের প্রয়োজন আছে, কিন্তু আমি যদি গড়পড়তায় বলে থাকি আমাদের থার্ড ট্রাইমেস্টারে গিয়ে আমাদের বিএমআর এবং বিএমআই ক্যালকুলেশনের পরেও অতিরিক্ত 350 থেকে 450 ক্যালোরি কিন্তু আমাকে নিতে হয় আমার বাচ্চার ডেভেলপমেন্টের জন্য। কিন্তু সেইটা আবার যখন আমি পোস্ট প্রেগন্যান্সিতে চলে আসি, বাচ্চাকে যখন আমার ব্রেস্ট ফিডিং করাতে হয়, সেই ক্যালোরির চাহিদাটা কিন্তু অনেক ক্ষেত্রে 450 থেকে 500 হয়ে যায়। তো আমার যদি বিএমআই অনুযায়ী 1500 ক্যালোরি থাকে, আমার রেগুলার ক্যালোরির চাহিদা আমি ব্রেস্ট ফিডিং মাদার হওয়ার কারণে বা পোস্টপার্টামে থাকার কারণে কিন্তু আমাকে প্রায় 2000 ক্যালোরির খাবার নিতে হবে। এখন এই 2000 ক্যালোরি আমি কিভাবে নিব, কি ধরনের খাবারগুলো নিব, সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমরা প্রথমেই যখন ঘুম থেকে উঠবো, আমার পুরো বডি সিস্টেমটাকে আবার নতুন করে স্টার্ট করবার জন্য এবং আমি যদি ব্রেস্ট ফিডিং মাদার হয়ে থাকি, আমার বডি ল্যাকটোজের ফ্লুইডিটিটা বাড়ানোর জন্য আমি কি করব, প্রথমে সাদা 2 গ্লাস পানি খাবো, একদম প্লেন এন্ড সিম্পল। 2 গ্লাস পানি খেয়ে আমার অর্গানগুলোকে, আমার সিস্টেমটাকে আবার নতুন করে চালু করব। এরপরে এসে আমি কিন্তু 40 থেকে 45 মিনিট পরে এসে ব্রেকফাস্টের জন্য রেডি হব। ব্রেকফাস্টে আমি কি খাবো, আমি সাধারণত বলে থাকি যদি আপনি রুটি খান অবশ্যই 3টা রুটি খাবেন। প্লেন রুটি আপনারা খেতে পারেন এবং হচ্ছে গিয়ে আপনারা মাল্টিগ্রেইনের রুটি খেতে পারেন। এই সময়টায় আমি পাউরুটি জাতীয় জিনিস বা বনরুটি টাইপের জিনিসগুলো আমি খেতে একটু আমার ক্লায়েন্টদেরকে না করি, কারণ এই ক্ষেত্রে দেখা যায় ইস্ট এবং এগের সমন্বয় বা প্লেন সিম্পল ময়দার কারণে অনেক সময় কিন্তু অ্যাসিড রিফ্লেক্ট হয়, গ্যাসের প্রবলেম তৈরি হতে পারে। তো নরমাল বাসায় যে রুটিটা তৈরি হচ্ছে ওরকম 3টা রুটি খেতে পারেন। রুটির পরিবর্তে আপনি পরোটা খেতে পারেন। আমি খুব প্রেফার করি যে ঘিয়ে ভাজা পরোটা, মাদের জন্য এই সময়টাই হেলদি ফ্যাটের খুব প্রয়োজন। আপনি ঘিয়ে ভাজা পরোটা 3টা পরোটা খেতে পারেন। অবশ্যই সাথে অ্যাজ এ গুড প্রোটিন সোর্স এগ রাখবেন। এখানে 2টা বা 2টা এগ আপনি রাখতে পারেন। 2টা এগ আপনি ভাজি করে নিলেন, অমলেট করে নিলেন, সেটা করতে পারেন। অবশ্যই একটা হোল ফ্রুটস রাখবেন। আমি সবসময় ব্যানানা প্রেফার করি, ব্যানানার পাশাপাশি আপনি সিট্রাস টাইপের একটা ফ্রুটস রাখতে পারেন, অরেঞ্জ, কারণ এই সময়টায় প্রচুর ভিটামিন সি দরকার হয়। আমার যদি সি সেকশন হয় বা আমি যদি নর্মাল ডেলিভারিও করে থাকি, আমার বডিতে প্রচুর সির প্রয়োজন হবে আমাকে রিপেয়ারিং এর জন্য। এরপরে আমি চলে যাব ব্রেকফাস্টের পরে আমি চলে যাব যে আমি মিড মর্নিং স্ন্যাক্সে কি নিব। মিড মর্নিং স্ন্যাক্সে আমি এই সময়টায় আমি আমার পোস্টপার্টাম নতুন যারা মা হয়েছে তাদেরকে বলবো অবশ্যই একটু নাটস খেতে, 1 ফুট পরিমাণে কাজু, তারপর অ্যালমন্ড বা একদম নরমাল আপনি কিন্তু ইচ্ছা করলে চীনা বাদামও খেতে পারেন। চীনা বাদামের ক্ষেত্রে যে জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে, যদি আমার চীনা বাদামে গ্যাসের প্রবলেম হয়, অনেকের ক্ষেত্রে হয়, তাহলে কিন্তু আমি চীনা বাদামটা অ্যাভয়েড করব। কিন্তু যদি চীনা বাদামে আমার কোনো প্রবলেম না হয়, তাহলে আমি 1 ফুট পরিমাণ যে
সোক করে নিতে পারি। এর পাশাপাশি আমি পিনাট বাটারও কিন্তু ইচ্ছা করলে নিতে পারি। পিনাট বাটারের সাথে আমি যদি একটা আপেল নিয়ে নিই এই সময়ে এজ এ স্ন্যাক্স, খুব ভালো একটা স্ন্যাক্স নিয়ে নিব। মনে রাখতে হবে আমাদের পোস্টপার্টাম পিরিয়ডে 2 থেকে 2.5 ঘন্টা পর পর আমি যাতে খাবার কিছু না কিছু অবশ্যই খাই, এবং অবশ্যই প্রত্যেক ঘন্টায় 1 গ্লাস, অন্তত 1 গ্লাস করে আমি পানি খাই। বিকজ আমার তখন বাবুকে ব্রেস্ট ফিডিং করাতে হবে, আমার বডি কখনোই ডিহাইড্রেটেড হওয়া যাবে না। এই সময়ে অনেক ক্ষেত্রেই দেখা যায় শুধু নিজের শরীরের কথা চিন্তা করলে হবে না, আমার বাচ্চার মিল্ক প্রোডাকশন বাড়াতে হবে, বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু কখনোই পানিটাকে কম করা যাবে না, আমাকে অবশ্যই পানি খেতে হবে। এবং প্রত্যেকবার ব্রেস্ট ফিডিং এর পূর্বে আমরা বলি 1 গ্লাস পানি খেয়ে তারপর আমি কিন্তু ব্রেস্ট ফিডিং করানো স্টার্ট করব। এরপরে চলে আসি লাঞ্চে। লাঞ্চে আমি বলি অবশ্যই 2 কাপ ভাত। 2 কাপ আপনি লাল চাল খেতে পারেন, সাদা চাল নরমাল যে ভাত আছে ওটাও খেতে পারেন। 2 কাপ ভাত খাবেন। খুব বেশি ফাইবার এই সময় নেওয়ার চিন্তা করার কেন প্রয়োজন নাই। যদি আমার বডি কনস্টিপেটেড হয়ে যায়, যদি আমি ঠিকমতো বডিকে হাইড্রেটেড না রাখতে পারি, বা আমার যদি আইবিএস এর প্রবলেম থাকে, তখন যদি আমি খুব বেশি ফাইবার ইনটেক করি, তখন কিন্তু আমার কনস্টিপেশন হওয়ার প্রবণতা থাকতে পারে। নরমাল বডি থেকে এই সময়ে আমার শরীরে কিছু ইমব্যালেন্স থাকে, আমার শরীরকে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়, এবং আমি যেহেতু বাচ্চাকে রেগুলার ব্রেস্ট ফিডিং করাবো, সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে খুব বেশি ফাইবার নেওয়ার প্রয়োজন নেই, আমরা মডারেট থাকবো। তো আমি নরমাল সাদা চালের ভাত প্রেফার করি, 2 কাপ ভাত নিব, এবং 2 কাপ সবজি যাতে থাকে, সেটা শাক হতে পারে, মিক্স ভেজিটেবল হতে পারে, যে কোনো রকমের সবজি ভাজি হতে পারে। আমাদের দেশি করলা ভাজি খান, ঢেঁড়স খান, যদি আপনার কোনো সমস্যা না হয়, কোনো ধরনের অন্য কোনো ইস্যুস না থাকে, সব ধরনের সবজি খেতে পারেন। লাউ এই সময় খেতে পারেন, লাউ কিন্তু মিল্ক প্রোডাকশন বাড়ায়। অনেক ক্ষেত্রে আমরা বলি, এবং আমাদের দাদু নানিরাও এটা বিশ্বাস করতে পারে, এটা প্রচলিত এবং এটা খুবই কার্যকর, মিল্ক প্রোডাকশন বাড়ানোর জন্য কিন্তু কালি জিরা খুব ভালো কাজ করে। সো আমরা কালি জিরা, রসুন দিয়ে কালি জিরা এই ভর্তাটা করে কিন্তু আমরা ভাতের সাথে মিক্স করে এটা খেতে পারি। সাথে গরম ভাতের সাথে যদি আমরা একটু ঘি অ্যাড করি, আমরা কিন্তু গুড অ্যামাউন্ট অফ ফ্যাটও কিন্তু এর মধ্যে নিয়ে নিলাম। গুড অ্যামাউন্ট অফ ফ্যাট কি করবে, আমাকে খুব তাড়াতাড়ি ভেতর থেকে হিল করবে, এবং আমাকে প্রচুর এনার্জি দিবে। কিন্তু বিকজ আমার বাবুকে ব্রেস্ট ফিড করাতে হবে, আমার বডি এর মধ্যে অনেক ধকলের মধ্যে দিয়ে যাচ্ছে, আমার প্রচুর রিপেয়ারিং করতে হবে। আর এর পাশাপাশি আমি বলবো গুড সোর্স অফ প্রোটিন রাখতে, ফিশ বেশি করে, যে ফিশ গুলোতে তেল আছে, ফ্যাটি ফিশ গুলো আমরা এই সময়টায় বেশি খেতে পারি। আমাদের দেশি যে মিঠা পানির মাছ আছে, মিঠা পানির মাছটাই আমরা বেশি পরিমাণে খাওয়ার চেষ্টা করব। এবং আমি অবশ্যই বলবো যে আপনার ডেজার্ট হিসেবে আমি যদি একটুখানি ইয়োগার্ট টাইপের কিছু রাখি, মিষ্টি দই আমি রাখতে পারি, এটা কিন্তু আমার বডির কে অনেক আরাম দিবে, এবং হচ্ছে গিয়ে আমার গাট হেলথটাকে ভালো রাখবে। সো আমি সবজি নিলাম, মাছ নিলাম, যদি আমাদের ডালে কোনো রকমের সমস্যা না হয়, ব্লোটেড না হয় বা গ্যাসের প্রবলেম না হয়, একটু ঘন ডালও কিন্তু আমি রাখতে পারি। সালাদ খেতে পারি, যে কোনো রকমের আমরা গ্রিন সালাদ, একটুখানি শসা, টমেটো দিয়ে গ্রিন সালাদ খাবো। অবশ্যই যেটা মাথায় রাখবো, আমি খাওয়ার সময় 1 পিস হলেও কিন্তু আমি লেবুটা অবশ্যই খাবো। এখানেও আমার কিন্তু ভিটামিন সি সোর্সটা আমি এখান থেকেও পেয়ে যাব। বিকালে এসে আমি তাহলে ইভিনিং স্ন্যাক্স আমি কি রাখবো? ইভিনিং স্ন্যাক্সে আমি বলবো যে একটু টমেটো স্যুপ বা ক্রিম মাশরুম স্যুপ, একটু থিক স্যুপ যদি আমরা বিকাল বেলা রাখি ভালো, অথবা 1 গ্লাস গরম দুধ আমি যদি একটা ভালো রকমের লেক্সাস ক্র্যাকার দিয়ে খেতে পারি, বা অনেক সময় ওরিও বিস্কুট দিয়ে আমরা কিন্তু এই ধরনের গরম দুধ, কুসুম গরম দুধটা কিন্তু আমাকে খুব ভালো লাগবে, এনার্জি পাবো, এই সময় আমরা এটা খেতে পারি। অথবা নাটস খেতে পারি এই সময়টা। ইনফ্যাক্ট আমি বলি যে একটু যদি ডার্ক চকলেটও আপনার খেতে ভালো লাগে, আপনি এই সময় ডার্ক চকলেটটাও খান। ডার্ক চকলেট আপনাকে এনার্জি দিবে, আপনার মুডটাকে অনেক ভালো রাখবে। আপনি এই সময়টায় এই ধরনের খাবারগুলো খেতে পারেন। এবং রাতে এসে ডিনারের ক্ষেত্রে আপনি এই সময় আমি বলবো যে রুটি নেন, ভাত যদি খান, 1 কাপ ভাত খান, এর সাথে প্রচুর পরিমাণে সবজি খান, চিকেন খান বা বিফ খান, যাতে আমার বডির আয়রনের চাহিদা পূরণ হয়। রাতে এসে প্রোটিনের পরিমাণটা একটু
ভালো সলিড প্রোটিন নিব। রাতে বাচ্চাকে অনেক সময় ব্রেস্ট ফিডিং করাতে হয়, কখনোই এমটি স্টমাক আমার থাকা যাবে না। আমি প্রোটিন নিলাম, আমি রাতেও একটু যদি মনে হয় যে আমার ডালে কোনো সমস্যা হচ্ছে না, রাতে গিয়েও কিন্তু আমি একটু পরিমাণে ডাল নিব। আবারও লাস্টে গিয়ে আমি একটু পরিমাণে মিষ্টি দই 2-3 চামচ বা 4-5 চামচ আমি একটু মিষ্টি দই গাট হেলথের জন্য এবং নিজের জন্য ভালো এই ধরনের মিষ্টি দইগুলো খেতে পারি। অনেক বেশি মিষ্টি আমার খাবার কোনো প্রয়োজন নাই, বিকজ পোস্ট প্রেগন্যান্সিতে এসে ডায়াবেটিস হওয়ার একটা টেন্ডেন্সি মাদের থাকে। উল্টাপাল্টা খাবারগুলো আমরা কম খাবো, সলিড ভালো খাবার যেটা আমার শরীরের জন্য ভালো এবং ঘরের তৈরি হোম কুক ফুডগুলো আমরা খাবো। রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি আবারও বলি যে নতুন যারা মা আছে তারা আবার একটা দুধ খেয়ে শুবেন এবং দুধের সাথে যদি একটুখানি আমরা ঘি অ্যাড করি, রাতে আমার ব্রেস্ট ফিডিং করানোর আমি এনার্জি পাবো এবং ঘি কিন্তু আমার ন্যাচারালি ভেতর থেকে আমাকে অনেক বেশি রিপেয়ার করবে, হিল করবে। রাতে যখন আমরা অনেক রাত, বাচ্চা যখন একদম নতুন থাকে 3-4 মাস পর্যন্ত কিন্তু ও রাতে ঘুম হয় না, বাচ্চা একটু পর পর খাওয়ার ব্রেস্ট ফিডিং করাতে হয়। সেই সময় রাতের স্ন্যাক্স আমার কি হবে? রাতের সময় আমি বলি যে আপনারা বাদাম, যেখানে ড্রাই ফ্রুটস খান, বাদাম, কিশমিশ, খেজুর এরকম মিক্স ড্রাই ফ্রুটটা রাখবেন। প্রত্যেকবার ব্রেস্ট ফিড করানোর আগে একটু পরিমাণে ড্রাই ফ্রুটস খেলেন, পানি খেলেন, বাচ্চাকে খাওয়ালেন, ক্র্যাকারস রাখতে পারেন, লেক্সাস ক্র্যাকারসটা ওই সময় আপনি রাখতে পারেন, খেজুর রাখতে পারেন। 3-4টা করে খেজুর খেলেই দেখবেন আপনি প্রচুর এনার্জি পাচ্ছেন এবং খুব সহজে আপনি কিন্তু ওই সময় রাতের বেলা এই স্ন্যাক্সটা আপনি নিয়ে নিতে পারেন। এখন তাহলে একটু শুনে নেই, আমরা এই পোস্টপার্টাম পিরিয়ডে বাচ্চার যখন 6 মাস পর্যন্ত বয়স আমি এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং করছি, তখন আমি কি কি খাবার দাবার আসলে কমিয়ে দিব, খাবো না। অবশ্যই স্মোকিং করা যাবে না, আমাদের বাইরের খাওয়া যাবে না, খুব বেশি স্পাইসি ফুড, খুব বেশি রিচ ফুড, তেহেরি, বিরিয়ানি, রোস্ট, পোলাও এই ধরনের খাবারগুলো কিন্তু খাওয়া যাবে না, কারণ এই ধরনের খাবারগুলো বডিকে খুব বেশি ডিহাইড্রেটেড করে এবং হচ্ছে গিয়ে আমার স্পাইসের কারণে আমার গ্যাসের প্রবলেম হতে পারে। এগুলো কিন্তু বাচ্চাকেও খুব ইরিটেশনে ফেলে দেয়, কারণ এগুলো হজম করতে এই সময়টায় আপনার কষ্ট হবে। আপনাকে বুঝতে হবে মাত্র আপনি একটা প্রেগন্যান্সির মধ্যে দিয়ে গেছেন, বাচ্চাকে ডেলিভারি করেছেন, এমন সব খাবার দাবার আমি খাবো যেগুলো আমার সহজে হজম হবে এবং যেগুলো আমার ল্যাকটোজ প্রোডাকশনে ভালো এবং উপকারী কাজ করবে, বেশি বেশি আমার মিল্ক ফ্লো বাড়াবে। এই খাবারগুলো খেতে হবে। চা কফির অভ্যাস যদি থাকে, চা কফির পরিমাণটা কমিয়ে দিতে হবে। অনেক সময় দেখা যায় ল্যাকটোজ গিভিং মাদাররা খুব তাড়াতাড়ি ওজন কমানোর জন্য গ্রিন টি খেয়ে ফেলেন। আমি এই সময় স্ট্রিক্টলি আমার ক্লায়েন্টদেরকে বলি গ্রিন টিটা এই সময় খাবেন না, বিকজ আপনি যখন ল্যাকটোজ গিভিং মাদার, আপনার প্রথম কাজ হচ্ছে আপনার মিল্ক ফ্লো বাড়ছে কিনা সেটা দেখা। যদি আমি এই সময় গ্রিন টি খেতে থাকি, অনেকের ক্ষেত্রে প্রেসারটা নেমে আসে, লো বিপি হয়, আয়রন অ্যাবজর্বেশনে গিয়ে প্রবলেম করে এবং সেই ক্ষেত্রে এবং এর পাশাপাশি মিল্ক ফ্লো কিন্তু অনেক ক্ষেত্রে কমিয়ে দেয়। সো খুব তাড়াতাড়ি ওজন কমানোর জন্য প্রথম 6 মাস খুব অস্থির হওয়ার কিছু নাই। লাইট কিছু এক্সারসাইজ করেন আমার ইউটিউব চ্যানেলে, উইদাউট এনি ইকুইপমেন্ট, দাঁড়িয়ে থেকে, বিছানায় শুয়ে বিভিন্ন রকমের এক্সারসাইজ আছে যেগুলো করার জন্য আপনার কোনো ইকুইপমেন্টের প্রয়োজন হবে না। এবং পোস্টপার্টাম যে এক্সারসাইজ গুলো আছে সেরকম একটা এক্সারসাইজ ভিডিও কিন্তু আমি আমার এই পোস্টপার্টাম সিরিজে রেখেছি। সো ওই এক্সারসাইজটা আপনারা শুয়ে শুয়ে করে ফেলতে পারবেন। হাঁটাহাঁটি করেন 20 থেকে 30 মিনিট, আপনি রেগুলার হাঁটাহাঁটি করেন, এটাও কিন্তু আপনার আস্তে আস্তে বডিটাকে হিল করতে, এনার্জি বাড়াতে, একদম পূর্বের শেপে আনতে খুব ভালো কাজ করবে। কিছু এক্সারসাইজ আছে আমি যোগা পিলাটিস কে ফলো করে আমি করেছি, এই এক্সারসাইজ গুলো আমার ইউটিউব ভিডিওতে পেয়ে যাবেন। এবং হচ্ছে গিয়ে যে আমি আবারও বলবো, বডিকে খুব বেশি এই সময় স্ট্রেস দেওয়ার প্রয়োজন নাই, নিয়মিত ঘুমানোর চেষ্টা করবেন, কারণ এই সময় ঘুমটা আপনাকে খুব স্বস্তি দিবে, আরাম দিবে। এই সময় দেখা যায় নতুন মাদের প্রচুর চুল পড়ে, তো চুল পড়া নিয়ে খুব ঘাবড়ানোর কিছু নাই, বুঝতে হবে আমি মাত্র হরমোনাল একটা শিফটের মধ্যে দিয়ে দিয়েছি। এবং ডি রিচ যেসব ফুডগুলো আছে, আপনি টক দই বলেন বা মিষ্টি দই বলেন, বাদাম বলেন, একটুখানি রোদে বসা, ডিটা যাতে একটু বাড়া থাকে, ডিটা যাতে আমার বডিতে ভালো পরিমাণে থাকে, এই কাজ করতে হবে। ডি রিচ যে ফুডগুলো আছে সেগুলো আমরা মিলে ইনক্লুড করব। এরপরও যদি আপনার মনে হয় যে আপনার প্রফেশনাল হেল্পের প্রয়োজন এই পোস্টপার্টামের এই সময়টায়,
অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে আমার টিমের মাধ্যমে আমার কনসালটেন্সি সেশন বুক করতে পারেন। এর পাশাপাশি আমার ওয়েবসাইট ঘুরে দেখবেন অনেক পোস্টপার্টাম ক্লায়েন্ট আমার সাথে কাজ করেছে ওয়ান টু ওয়ান পার্সোনাল ট্রেনিং এর মাধ্যমে, তারা কিন্তু আবার সেই পূর্বের শেপে পৌঁছে যেতে সম্ভব হয়েছে, পূর্বের শেপে চলে গিয়েছে। ঠিক প্রেগন্যান্সির আগে তার যে ওয়েটটা ছিল বা তার যে ফিজিকটা ছিল, যে ফিটনেসটা ছিল, সেটাও পূর্বের সেই স্টেজেও চলে আসা সম্ভব। তো আমার পার্সোনাল সেশনও আপনারা ওয়ান টু ওয়ান পার্সোনাল ট্রেনিং প্রোগ্রামও আপনারা কিন্তু বুক করে ফেলতে পারেন। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন অবশ্যই কি ধরনের এক্সারসাইজ ভিডিও বা নিউট্রিশনাল টিপস আমার চ্যানেল এনজে ইট এন্ড ফিট থেকে দেখতে চান, এবং যেতে যেতে আবারও বলবো দোয়াতে এনজে ইট এন্ড ফিট স্মরণ